ॐ सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति শান্তি শান্তিঃ। শুভ সন্ধ্যা। আপাতত ক্লাসটা এখন আমরা শুরু করছি। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, সেহেতু আর কি আমরা শুরু করছি। তারপরে কারো অসুবিধা হলে প্রথম দিকটা আর কি সে ভিডিও দেখে নিতে পারবে। তাহলে প্রথমত আমরা আগের দিন পড়িয়েছিলাম বাচ্য পরিবর্তন পড়িয়েছিলাম, কিন্তু যেহেতু দুদিনের ক্লাসটাকে ভাগ করা হয়েছে, সেহেতু কারকের প্রথম পোর্শনটা যেমন হচ্ছে প্রথমা বিভক্তি কর্তৃকারক পড়ানো হয়ে গেছে। তো আজকে আমরা কর্মকারক সম্পর্কে পড়ব এবং কর্মকারকের যে আহ, বিস্তৃত আলোচনা সেটাই কিন্তু আমরা করতে চলেছি। কারণ হচ্ছে যে কর্মকারকটা খুবই ভাইটাল একটা কারক এবং সেখানে কিন্তু একটু বোঝার ব্যাপার থাকে। তো আমরা ডিটেলিং করে একটু পড়বো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মধুমিতা মহোদয় শোনা যাচ্ছে? আচ্ছা, একবার নক এমনিতেও নিচে আপনারা ডিসক্রিপশনে মানে এসএমএস করতে পারেন যে শোনা যাচ্ছে কি না যাচ্ছে। ঠিক আছে, আমি আপাতত শুরু করলাম। তাহলে প্রথমত আমরা স্ক্রিনটা শেয়ার করছি এবং সেই স্ক্রিনে আমরা দেখব পিডিএফটা রয়েছে। তো স্ক্রিনটা শেয়ার করছি, দেখুন। আচ্ছা, তাহলে আমরা প্রথমত কর্মকারক পড়ব এবং কর্মকারক আমরা জানি কি দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে। তো প্রথমেই দেখুন সূত্র রয়েছে এখানে যে কর্তু রিপ্সিততমং কর্ম। কর্তু রিপ্সিততমং কর্ম এর অর্থ কি? যে যদি আমরা ভাঙি তাহলে দেখুন এই যে এখানে সংস্কৃতর যে আহ, ভাষ্যটা সেটা কিন্তু পাবেন, লেখা থাকবে, কিন্তু এত পড়ার দরকার নেই। আমরা যে মূল জিনিসটা বুঝবো এবং তার সাথে কারকটা কি বোঝাতে চাইছে যেটুকু দরকার সেটুকু আমরা পড়বো। কারণ বিস্তৃত আলোচনা কি হচ্ছে যে যদি করতে যাই তাহলে কিন্তু সবগুলো একসাথে করতে গেলে কিন্তু অনেক ভুলের সংখ্যা হতে পারে। মানে প্রশ্ন যখন করব একটার উপর একটা চেপে যেতে পারে। কারণ সিলেবাসটা যেহেতু অনেকটাই মানে খুব ছোট নয়, মোটামুটি অনেকটাই বড়, এবং যদি দেখতে যাই কারণ হচ্ছে কারকের পোর্শন গুলো এমন ভাবে রয়েছে, তো প্রত্যেকটা কারক কিন্তু আমরা টাচ করে যাবো। তো দেখুন কর্তৃ, এই যে রয়েছে কর্তুর ইচ্ছাতমং কর্ম, অর্থাৎ কর্তুহু মানে ষষ্ঠীর এক বচন এটা, ঠিক আছে। এই যে বিসর্গ রয়েছে এখানে, আর রটা কি বিসর্গ, র জাতীয় বিসর্গ সেখানে। তাহলে কর্তুহু, তাহলে কর্তার কি ঈপ্সিততম, ঈপ্সিততম। তাহলে ঈপ্সিত, এবার তম। ঈপ্সিত কথার অর্থ কি? ঈপ্সিত কথার অর্থ হচ্ছে যে আপনি যেটা চাইছেন। মানে আপনি বাজারে গেলেন, বাজারে বেলা সন্ধ্যেবেলায় বা যে কোনো টাইমে এটা বেরোলেন, আপনার মন হলো যে আজকে আপনি বিরিয়ানি খাবেন, বা আপনার আরো মন হলো যে মোমো খাবেন। তাহলে এই যে খাওয়াটা তার যে ইচ্ছা হলো, সেই ইচ্ছা নিয়ে সে যাচ্ছে। এবার কি হয় যে আমার হয়তো পকেটে রয়েছে 100 টাকা, এবং আমার মানে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে যে হয় আমাকে মোমো খেতে হবে, না হলে বিরিয়ানি খেতে হবে। এবার 100 টাকায় ধরুন দুটো হবে না আর কি, মানে দুটো সম্পাদন হবে না। মানে ওই টাকাতে কিন্তু আমরা ওই খেতে পারছি না। এবার যেটা আমার ইচ্ছা, মানে সব থেকে বেশি ইচ্ছা করছে, হয়তো আমি দেখলাম যে না বিরিয়ানিটা খেতে আমার সব থেকে বেশি ইচ্ছা করছে, তাহলে কি হলো, বিরিয়ানিটা আমার খাওয়া হলো। তাহলে এই যে যেটা অধিক সেটাই হচ্ছে তম। হ্যাঁ, এখানে যেমন রয়েছে তম, সে তমক মানে হচ্ছে তমক প্রত্যয় করে হয়েছে। একটা হচ্ছে তমক আর একটা তরপ, ঠিক আছে, দু ধরনের প্রত্যয় হয়। মানে এই তরপ বিষয় বলছি। তরপ মানে হচ্ছে ধরুন যে দুটো বিষয়ে আপনাকে কিন্তু মানে মধ্যে আর কি সিলেকশন করতে দেওয়া হলো। যে ধরুন বাবা
তার কন্যাকে নিয়ে গেল কোনো মার্কেটে, দিয়ে বললো যে দেখ এই দুটো কিন্তু আমার বাজেটের মধ্যে পড়ছে, তোর যে কোনো একটা ড্রেস তুই পছন্দ কর। যখন এই দুটোর মধ্যে একটাকে আমাকে চয়েস করতে হবে, তখন সেটা হয় তরফ প্রত্যয় হয়ে যায়, তরফ হয় হলন্ত। ঠিক আছে। আর তম প্রত্যয় কোনটা হয়, তম প্রত্যয় যেটা হয় যে আপনার অধিক অনেকগুলো অপশন আছে, মানে দুটো শুধুমাত্র না, দুটো আমি দিয়ে বোঝালাম, কিন্তু যেমন অধিক মানে আরো কিছু কিছু আছে, যে সেখানে চাউমিন হতে পারে, হ্যাঁ, সেখানে হচ্ছে চিকেন রোল হতে পারে, বিভিন্ন হতে পারে। তো এইখানে যে কোনো সব থেকে মানে তিন চারটের মধ্যে যদি সব থেকে যেটা বেশি ইচ্ছা করছে, সেটা হচ্ছে তম। তাহলে এখানে কি লেখা আছে এটা দেখে নিন একটু, যে কর্তু রিপ্সিত তম। তাহলে বলছে ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যা কর্তার দ্বারা সর্বাধিক ঈপ্সিত তাই হচ্ছে, মানে সর্বাধিক মানেই হচ্ছে তম। তাহলে আলোচ্য সূত্রের কারকে কি বলছে, অধিকার আসছে, কারণ এটা একটা অধিকার সূত্র। ঠিক আছে। মানে অনেক সময় জিজ্ঞেস করে নাই যে কর্তৃ রপ্সিততম কর্ম, এই সূত্রটি কি ধরনের সূত্র, তখন বলতে হবে অধিকার সূত্র। আচ্ছা, এরপরে দেখুন বলছে যে কারকে কর্তার ঈপ্সিততম কর্ম, এরকম অর্থ হচ্ছে, উদাহরণ কি বলা হচ্ছে, রামঃ বনং গচ্ছতি। তাহলে কি, রাম হচ্ছে বনে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে, যে রাম বনে যাচ্ছে। তাহলে এখানে রামের যে বনে যাওয়ার যে মানে ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে, যে রাম বনে যাচ্ছে, এরকম অর্থ নর্মাল। মানে এখানে ঈপ্সিততম, যে এখানে কি বলছে, যে ঈপ্সিততম এখানে কি রয়েছে, এখানে আলাদা আমরা কিছু দেখতে পাচ্ছি, মানে উজ্জ্ব রয়েছে কি, যে রামের হয়তো অন্য কোথাও যাওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু রাম বনেই যাচ্ছে। তাহলে হচ্ছে সেই উদাহরণগুলো কিন্তু উজ্জ্ব থাকছে, মানে থাকছে না আমাদের এখানে, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট বলছি কি রাম বনে যাচ্ছে, তাহলে এখানে তার ঈপ্সিততম বোঝাচ্ছে। কিন্তু এইখানে বলা হচ্ছে নিচে দেখুন, যে সূত্রের প্রতিটি পদের সার্থকতা থাকা চাই, অকারণে কোনো পদের সূত্রের মধ্যে প্রবেশ করলে তাতে গৌরব দোষ হতে পারে। আচ্ছা, তাহলে এখানে অত বোঝার দরকার নেই, এই এই উদাহরণটাতে চলে যান, তাহলে দেখুন আমরা বুঝতে পারবো। এবার কর্তার প্রাধান্য, এই যে কর্তৃ ঈপ্সিততম কর্ম, ডাইরেক্ট কর্ম বললেও হতে পারো, মানে কর্তৃ ঈপ্সিততম কর্ম বললেও হতে পারতো, কর্তা কেন বলেছে সেই বিষয়ে এখন আলোচনা করছি। কর্তা, এই যে দেখুন একটা ছবি দেওয়া আছে, একজন কি হয়েছে, একজন লোক কি হয়েছে, একটা অশ্বকে বেঁধে রেখেছে, এবং কি দিয়ে বেঁধে রেখেছে, না মাছ কলাই দিয়ে বেঁধে রেখেছে। তো এখানে বলা হচ্ছে যে প্রভুহু, দেখুন এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, প্রভুহু মাসেষু অশ্বং বধ্নাতি। ঠিক আছে, এই বধ্নাতি নিচে আছে। তাহলে হচ্ছে যে প্রভু কি করছেন, ওই মাস কলাইয়ের দ্বারা কি করেছেন, অশ্বকে বেঁধে রেখেছে, মানে তাকে হয়তো কি করেছেন, যে আহ, মানে এখানে বলতে চাইছে যে মাস কলাইটা যাতে মানে সে তাতে ওইটা খেতে ব্যস্ত থাকে, এবং সেই মুহূর্তে সেই অশ্বটাকে সেই প্রভু বেঁধে রাখতে পারে, যেন না পালিয়ে যেতে পারে। তাহলে এবার বলছে যে দেখুন এখানে বলা হয়েছে কর্তা, তাহলে কর্তা হচ্ছে প্রভু। তাহলে এখানে কি হচ্ছে, আসওয়াং, আসওয়াং পদে কি হয়েছে, কর্ম হয়েছে, তাই না। তাহলে এই যে অশ্ব হচ্ছে এখানে কর্ম, তাহলে বদনাতি, এটা তো পেলাম বেঁধে রেখেছে। তাহলে এখানে ঈপ্সিত কি, এখানে কর্তুহু ঈপ্সিততম আমরা বলেছি, তাহলে কর্তার ঈপ্সিততম, তাহলে এখানে কর্তাকে, এখানে হচ্ছে কিন্তু প্রভু আমাদের কর্তা, কাকে বেঁধে রেখেছে, অশ্বকে বেঁধে রেখেছে। এবার দেখুন কি, মাস কলাই দিয়ে বেঁধে রেখেছে, তাহলে দুটো রয়েছে, একটা হচ্ছে অশ্ব রয়েছে, আর একটা হচ্ছে মাস কলাই রয়েছে, তাই তো। তাহলে এখানে যে প্রভুর ঈপ্সিত তম যে বিষয়টা, সেটা কিন্তু অশ্ব হবে, কারণ তার ইচ্ছা যে অশ্বটাকে বেঁধে রাখারই তার কিন্তু মেন টার্গেট। সেই জন্য এখানে কি হলো, যে অশ্বটাকে কিন্তু বাঁধা হয়েছে, তাই তম যদি হয়, তাহলে এখানে অশ্ব পদে কিন্তু এখানে কিন্তু কর্মকারক হবে, কারণ যেহেতু ঈপ্সিততম এটা আমাদের অশ্বটা। ঠিক আছে। তো এরকমই কিন্তু নিচে এরকমই দেওয়া আছে, পড়ে নেবেন একবার। ঠিক আছে, যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আমি যে শর্টকাট এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে। এবং এখানে যদি কর্তা ধরুন দিলাম না, ঠিক আছে, তাহলে প্রভু কেটে দিলাম, তাহলে মাসেসু অষ্টম বদনাতি, তাহলে অশ্বটা কিন্তু এখানে কি হতো, যে অশ্বের ঈপ্সিততম কিন্তু এখানে মাস কলাইটা হয়ে যেত। ঠিক আছে। এবং কর্তা ছাড়া এই কর্তৃ ঈপ্সিততম কর্মসূত্রের মানে কি হচ্ছে, গৌরব দোষ ঘটে যাবে। ঠিক আছে। কিন্তু আমরা এত কঠিনের দিকে যাব না, আমরা জাস্ট সহজভাবে মনে রাখবো কি, যে যে কর্তৃ ঈপ্সিততম কর্ম পদের অর্থ হচ্ছে যে কর্তার যেটা ঈপ্সিততম, ঈপ্সিত মানে হচ্ছে ইচ্ছা, অভিপ্রেত,
এবং যেটা ঈপ্সিত তম, তম কথার অর্থ যেটা অধিক ইচ্ছা, সেই অধিক ইচ্ছাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে এরকম কিন্তু জাস্ট উদাহরণ যদি দেয় যে প্রভু মাসেসু অশ্বং বদনাতি, বা একটা ধরনের যদি উদাহরণ দেয় যে রামঃ বনং গচ্ছতি, তাহলে যে রাম বনং গচ্ছতি এই ক্ষেত্রে বলি এটা ডাইরেক্ট রয়েছে, মানে এখানে কিন্তু অন্য কোনো উদাহরণ নেই। এখানে কিন্তু এইটাতে দুটোই হতে পারে, একটা হচ্ছে কর্মণি দ্বিতীয়া, আর একটা হচ্ছে কি যে কর্তরিষ্যতম কর্ম, দুটোই আমরা করতে পারি। এবার এর মধ্যে দুটো পার্থক্য কি নির্দেশ হবে সেটা কর্মণে দ্বিতীয়াতে আমরা পড়বো। কিন্তু এখন মাথায় রাখুন যে সহজ কথাই হচ্ছে কি যে কর্তার যেটা ঈপ্সিততম, যেটা অধিক অভিপ্রেত ইচ্ছা, সেটাই হচ্ছে কর্তুর ঈপ্সিততম কর্ম। আচ্ছা, এবার এইখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন বলছে বালকঃ, এখানে দুটোই দেওয়া মানে দু রকম দেওয়া আছে কি, বালকঃ পয়সা ওদনং ভুঙ্ক্তে, মানে কি হচ্ছে বালকটি কি করছে, দুধ ভাত খাচ্ছে। তাহলে এখন বক্তব্য হচ্ছে যে তার অভিপ্রেত কোনটা, তার ঈপ্সিততম কোনটা। সেখানে বলা হচ্ছে যে বালকের ঈপ্সিত কিন্তু কি, এখানে পয় ওদন দুটি হচ্ছে বালকের ঈপ্সিত, মানে তাহলে সে কি করছে, সেই ভাতটাও খাচ্ছে, হ্যাঁ আবার দুধটাও খাচ্ছে, সেটা দুটোই ঈপ্সিত তার। কিন্তু ঈপ্সিত তম কিন্তু এখানে কি বলছে, তম হচ্ছে এখানে ওদনটা, মানে সেই চালটা বা ভাতটাই কিন্তু সেখানে হচ্ছে ঈপ্সিত তম। তাই হচ্ছে এখানে কিন্তু ওদনং এই পদে কি হবে, কর্তুর ঈপ্সিত এবং কর্মসূত্র অনুসারে কিন্তু দ্বিতীয়, এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের কিন্তু উদাহরণ, মানে এই উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, যদিও এই ধরনের উদাহরণ কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তখন বলতে হবে এখানে কর্তব্যপ্সিত কর্মসূত্র অনুসারে কি হয়েছে, দ্বিতীয় হয়েছে। আচ্ছা, এই যে এই সূত্রটার বিষয়ে যদি কিছু জানার থাকে, মানে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি তাহলে বলছি, তারপর না হলে অন্য সূত্রতে যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। আচ্ছা, আশা করি নেই প্রশ্ন। আচ্ছা, তাহলে পরের সূত্রে আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে রয়েছে তথা যুক্তম চানিপসিতম, এখানেও কিন্তু কি আছে, চ অনিপসিতম। হ্যাঁ, যদি ভাঙি তাহলে তথা যুক্তম চ অনিপসিতম, মানে যেটা অভিপ্রেত নয়। ঈপ্সিত কথার অর্থ পেয়েছি কি, যে যেটা অভিপ্রেত, যেটা ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে। আর এখানে অনিপ্সিত কথার অর্থ কি, যেটার ইচ্ছা নেই। তাহলে বলছে কর্তার ঈপ্সিততম ছাড়া যা অনিপ্সিত তাতেও কর্ম সংজ্ঞা প্রাপ্ত হবে। আমি এটা সহজ উদাহরণ দিচ্ছি, যেটা আমাদের মানে অনেকের জীবনে কোনো না একটা টাইমে ঘটেই থেকেছে। সেটা হচ্ছে ধরুন আপনার মনে হলো যে আপনি কোথাও ঘুরতে যাবেন বা আপনার মামার বাড়ি যাবেন। তো কি হলো, আমি ধরলাম রমেশ বলে একটা ছেলে, যার মামার বাড়ি যেতে আজকে শখ হয়েছে, সে মামার বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার সে কি হয়েছে, তাহলে মামার বাড়ি যাওয়ার ইচ্ছাটা প্রকাশ পেয়েছিল তার, কিন্তু সে কি করলো, মাঝ রাস্তায় গোবরে পা দিল। তাহলে এই যে গোবরে পা দেওয়াটা তার কিন্তু, ওটা কি অভিপ্রেত ছিল, সে তো অভিপ্রেত ছিলই না, সে চাইছিল না যে সে এরকম হোক, কিন্তু তার সেটা হয়েছে। তাহলে সেখানে সেখানে অনিশ্চিত কাজ দেখা যাচ্ছে, তাই তো। বা ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, এমন কোথাও মানে এমন একটা জায়গায় ঘুরতে গেলেন যেখানে বাড়িতে না বলে গিয়েছেন। এবার হচ্ছে আপনার ইচ্ছা হচ্ছে যে না, আমার পাড়া প্রতিবেশী যেন কেউ না দেখে ফেলে, এটা হচ্ছে আপনার কিন্তু অনিশ্চিত, আপনার ঘোড়াটা কিন্তু ঈপ্সিত। এবার ধরুন দেখে নিল, এই দেখে নিয়ে তারা বলে দেওয়াটা ভাববেন যে বাড়িতে বলে দেবে কিনা যে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, তাহলে এই বিষয়টা কি হচ্ছে আপনার কাছে অনিশ্চিত। তাহলে তথা যুক্তম চানিপ্সিত, মানে একটা কাজ করতে গিয়ে যে কাজটা করছেন কিন্তু যে কাজটার প্রতি আপনার অনিশ্চিত ভাব থাকছে, মানে হচ্ছে আপনার ইচ্ছা প্রকাশ পাচ্ছে না। তাহলে এইখানে বলছে দেখুন, যে অনিশ্চিত পদে বলছে, এখানে অনিশ্চিত পদের দ্বারা দ্বেষ্য এবং উপেক্ষ গ্রহণ করতে হবে। এই দ্বেষ্য এবং উপেক্ষ কি, সেটাও নিচে লেখা আছে দেখুন। দ্বেষ্য বলতে কি বোঝাচ্ছে, যে যা চাইছে না, মানে আমার ইচ্ছা নেই, যে আমি এটা চাই না।
আর উপেক্ষ বলতে কি, যে কর্তার যে ব্যাপারে দেখুন এটা মানে হচ্ছে কি, যে কর্তার যে ব্যাপারে আগ্রহ বা বিদ্বেষ কোনোটাই নেই তাকে বোঝাচ্ছে। তাহলে দ্বেষ্য কথা বলতে পেলাম কি, যেটা চাইছে না, মানে যেটা তার ইচ্ছা নেই। আর উপেক্ষ কথার অর্থ কি, কর্তার যে ব্যাপারে আগ্রহ বিদ্বেষ কোনোটাই নেই, মানে তার প্রতি কোনো রাগও নেই, কোনো দ্বেষও নেই, মানে রাগ দ্বেষ কিছুই নেই, হ্যাঁ, মানে কোনো ইন্টারেস্ট নেই, সেটা হচ্ছে আমাদের উপেক্ষ। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে কি, যে বিষাং ভুঙ্ক্তে, মানে বিষ ভক্ষণ করছে এরকম অর্থে। তাহলে কি বলছে, যে বলবান শত্রু জোর করে কারোর গলায় বিষ ঢেলে দিচ্ছে। তাহলে যদি এরকম হয় এবং তা গলদকরণ করছে, মানে জোর করে বিষ খাইয়ে দিচ্ছে, তাহলে সেটা তো আপনার ইচ্ছা নয়, তাহলে সেটা অনিপ্সিত। তো এখানে খুব যেটা পপুলার উদাহরণ, যেটা বেশিরভাগ দেওয়া থাকে কি, যে গ্রামাং গচ্ছন তৃণাং পৃশ্যতি। তাহলে আপনার ঈপ্সিততম কি, আপনার যাওয়াটা কি, যে গ্রামে যাচ্ছেন, গ্রামাং গচ্ছন তৃণাং পৃশ্যতি। তাহলে গ্রামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন বা গ্রামে যাচ্ছেন, কিন্তু গ্রামে যাওয়াটাই এখানে কি, গ্রামে যাওয়াটাই হচ্ছে এখানে মেন। কিন্তু তৃণাং স্পৃশতি, তৃণস্পর্শ হলো কি না হলো সেটা কিন্তু আপনার মানে দেখার জায়গা নেই, সেটা কিন্তু আপনার ঈপ্সিত নয়, ঠিক আছে। মানে তৃণতে যে ঘাসে পা দিচ্ছেন সেটা হচ্ছে অনিপ্সিত, ঠিক আছে। তাহলে গ্রামে যাওয়াটাই কিন্তু এখানে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এখানে কি বলা হয়েছে, যে গমন ক্রিয়ার কর্তার ঈপ্সিততম হলো গ্রাম, এবং তাতে তো আগের সূত্রে কর্মত্ব হয়েছে, কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়েছে আমরা জানি, যে কর্তৃষ্টতম কর্মতে হয়েছে। এবং তৃণ শব্দটি উপেক্ষ, হ্যাঁ উপেক্ষ মানে কি, এই যে যেটা আগ্রহ বা দেশ কোনোটাই নেই। তাহলে এই যে উপেক্ষ অর্থাৎ গ্রামে যাওয়ার সময় তৃণ স্পর্শ হলো কি হলো না সে ব্যাপারে কর্তা উদাসীন, মানে সেই ব্যাপারে সে কিন্তু দেখবে না, তার আগ্রহ নেই, তার কি হচ্ছে, তার বিদ্বেষ নেই, এবং সেখানেও যাতে কর্ম হয় তার জন্য এই সূত্র কিন্তু প্রবেশ করা হয়েছে। তাহলে এখানে এই যে তথাযুক্তম চানিপসিতম সূত্রের মূল অর্থ কি, এটা ভাবুন, যে যেখানে অনিপ্সিত, যেটা আপনি চাইবেন না সেটা যদি ঘটে যায়, সেখানে কি হবে, মানে সেখানেই কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, ঠিক আছে, সেখানেই কিন্তু কর্মকারকে দ্বিতীয় হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে অনিশ্চিত হতে, তাহলে এখানে অনিশ্চিত কি, যে এখানে অনিশ্চিত হচ্ছে দেখুন তৃণটা, এই যে উদাহরণে যেটা আমরা দেখলাম তৃণ, তাহলে এই পদটা বলবো। এবার আহ ধরুন কি হলো, যে আপনি গ্রামে আমি ধরলাম আহ, যে গ্রামে যাওয়া হচ্ছে, ঠিক আছে। এবার গ্রামে যাওয়ার ফলে কি হচ্ছে, এখানে তৃণর জায়গায় বৃষ্টি করে দিলাম, যে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টিটা কিন্তু আপনার মানে অভিপ্রেত নয়, বৃষ্টিটা আপনি চাইছিলেন না যে বৃষ্টি হোক, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে, তার মানে কি হলো, এখানে কিন্তু ওই যেটা অনিপ্সিত, যেটা চাওয়ার ইচ্ছা নেই, সেখানে কিন্তু কি হলো না, মানে কর্মে দ্বিতীয় হলো। আরেকটা কি উদাহরণ দিয়েছিলাম আগে, যে কোথাও যাচ্ছেন কিন্তু সেখানে গোবরে পা দেওয়া হলো, তাহলে হচ্ছে গোবরে পা দেওয়াটা কিন্তু আপনার ঈপ্সিত ছিল না, সেটা কিন্তু অনিপ্সিত ছিল, মানে ইচ্ছা ছিল না, সেটা হয়েছে, তাহলে অনিচ্ছাতে, অনিচ্ছাতে এখানে কি হবে, কর্মকারক সংজ্ঞা প্রাপ্ত কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তাহলে তথাযুক্তম চানিপসিত, তোমার কোনো প্রশ্ন থাকলে বলবেন, কারো কোনো প্রশ্ন থাকলে। দ্বিতীয় সূত্র যে তথাযুক্তম চানিপসিতমের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। হুম হুম হুম। হ্যাঁ, কর্মে দ্বিতীয় হয়েছে, লিখতে হবে যে তথাযুক্তম চানিপসিতম সূত্রানুসারে তৃণং পর্বে কর্মে, মানে তৃণং পদটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার এখন যেহেতু এমসিকিউ হবে, হ্যাঁ 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 একদম, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু কর্তৃত্ব কর্ম হতো। আচ্ছা, ঠিক। আচ্ছা, এরপরে আমরা যে সূত্রতে যাচ্ছি, যে খুব ভাইটাল সূত্র,
সেটা হচ্ছে অকথিত অংশ। তাহলে এখানে আমাদের 16টা ধাতুর প্রয়োগ হয় এবং এই 16টা ধাতু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সেটা বাক্যে প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না। তাতেই কি হচ্ছে যে কোথাও হয়তো অধিকরণ সংজ্ঞা প্রাপ্ত হওয়ার কথা ছিল কিন্তু সেখানে দ্বিতীয়া হয়ে যাচ্ছে, কোথাও অপাদান হওয়ার কথা ছিল সেখানে দ্বিতীয়া হয়ে যাচ্ছে। তো এই সূত্রে কিন্তু আমরা সেটাই দেখব। তাহলে এখানে কিন্তু খুব সহজভাবে লেখাই আছে যে কোন অর্থ মানে অর্থ মানের কি প্রত্যেকটা কিন্তু ভেঙে মোটামুটি দেওয়া যায়। তো এখানে বলা হচ্ছে যে অকথিতঞ্চ, তাহলে অকথিত মানে যেটা হওয়ার কথা নয় কিন্তু সেটা হচ্ছে। অকথিত মানে হচ্ছে যেটা বলা হয়নি, কিন্তু বলা হয়নি তাও হচ্ছে। তাহলে অর্থটা কি না, বলছে যে অপাদান প্রবৃত্তির কারক বিশেষের দ্বারা অবিবক্ষিত কারকও সংজ্ঞাপ্রাপ্ত হয়। অর্থাৎ সেখানে হয়তো অপাদান কারক হওয়ার কথা ছিল কিন্তু কি হয়ে গেল না কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়ে গেল সেখানে। তাহলে কি কি ধাতু দেখবো, এই যে 16টা রয়েছে কি দু হ্যাচ পচ দंड रुधि प्रच्छि चिब्रूसास जीवंतमूषाम कर्मयूक स्याद कथितं तथा चन्यह्री कृषभहाम। তাহলে এখানে 1 2 করে দেওয়া আছে, ঠিক আছে, মানে এখানে দেখুন পরে 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 16টা কিন্তু আলাদা করে দেওয়াই আছে এবং উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা উদাহরণ দেখবো আর জাস্ট এটা বুঝবো যে এইগুলো যদি থাকে তাহলে কি হবে, যে কিভাবে সেটা দ্বিতীয়াতে রূপান্তরিত হবে সেটা কিন্তু আমরা দেখব। এবার আমরা এইটা পড়তে গেলে দুটো বিষয় আমাদের পড়তে হবে, জানতে হবে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ, মানে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। তাহলে মুখ্য মানে হচ্ছে প্রধান কর্ম আর গৌণ মানে হচ্ছে অপ্রধান কর্ম। তাহলে এই বিষয় কিন্তু এখানে থাকবে। তাহলে এখানে বলছে যে দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে যেমন গোপ গাং দুগ্ধাং দগ্ধি। তাহলে দগ্ধি, দগ্ধিটা কোথা থেকে এলো, দুহ ধাতু থেকে, এই যে দুহ আছে প্রথমে, ঠিক আছে, এবং কি বলছে গোপ গাং দুগ্ধাং দগ্ধি অপাদানের অবিবক্ষায় কর্ম, মানে অপাদান হওয়ার কথা ছিল কিন্তু অপাদানের জায়গায় কি হয়ে যাচ্ছে এখানে কর্মত্ব সংজ্ঞা প্রাপ্তি হচ্ছে। কেন হচ্ছে, যেহেতু দুহ ধাতু আছে। এবার তাহলে এটা মানে কি যে গোপ গাং দুগ্ধং দগ্ধি, কিন্তু এখানে কি গাঙে কি করেছে কর্ম সংজ্ঞা প্রাপ্ত করে দিয়েছে, মানে কোথা থেকে এরকম হওয়া উচিত ছিল, তাহলে মানে গাই থেকে দুধ দেওয়া হচ্ছে এরকম বোঝানো উচিত ছিল। কিন্তু এখানে কি হচ্ছে যে এখানে দেখুন গাম কর্ম করে দিয়েছে। কেন কর্ম হয়েছে না, একটাই কারণ, কারণ হচ্ছে দুহ ধাতু রয়েছে। তাহলে দুহ ধাতু থাকলে কিন্তু আমরা সেটা করতে পারবো না, আমরা জানি সেটা দুহ ধাতু থাকলে আমাদের কর্ম সংজ্ঞায় প্রাপ্ত করতে হবে, সেখানে কিন্তু আমাদের অপাদান সংজ্ঞা প্রাপ্ত হবে না। এটাই হচ্ছে নিয়ম আমাদের, পাণিনি কিন্তু এটাই বলেছে। তাহলে হচ্ছে এখানে যেমন দুহ ধাতুর ক্ষেত্রে দেখলাম, তারপরে দেখুন জাজ ধাতুর ক্ষেত্রে দেখুন যে শ্রীহরি বলিং বসুধাং যাচতে, তাহলে কি করছেন শ্রীহরি, কি করছেন বলির কাছ থেকে, তাহলে বলির কাছ থেকে বসুধাং যাচতে, তাহলে কাছ থেকে এখানে পঞ্চমী হওয়া উচিত ছিল কিন্তু এখানেও বলিং করে দিয়েছে, তাই না? তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে যে পরে কি ধাতু আছে, যে এখানে আমার জাজ ধাতু আছে, জাজ ধাতু যাচতে, তাই না? আবার পজ ধাতু দেখুন যে পাচক তন্ডুলান উদনম পচতি, তাহলে এখানেও কিন্তু মানে প্রত্যেকটা উদাহরণে জাস্ট এগুলো দেখে নেবেন যে ধাতুগুলো রয়েছে কিনা। এবার আমি বললাম যে ধাতুগুলো রয়েছে এইগুলোর আগে মেন ফোকাস, কেন কি হচ্ছে ধাতু দেখেই বলে দেবেন যে এটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, কারণ ধাতুগুলো নির্দেশ করেই দিয়েছে, তাহলে বাকি যে সেন্টেন্সটা সেটা দেখার দরকারই পড়বে না। তাহলে সেটা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য যে আমাদের প্রথমে ধাতু দেখবো। তাহলে পর ধাতু দেখে পচাতি, দণ্ড দণ্ডায়তি, রোধ হচ্ছে এখানে দেখুন অরুণার্জি, প্রচ্ছ পৃচ্ছতি, চি অবচিনতি, এরকম কিন্তু প্রত্যেকটাতে রয়েছে। ভ্রু ধাতুর যোগে ভ্রুতে, শাস্তি শ্বাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা কিন্তু উদাহরণ রয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা উদাহরণ আমি just এগুলো আর ডিটেলস বলছি না, কারণ হচ্ছে উদাহরণগুলো দেখলে আপনার মানে দেখেই বুঝতে হবে আপনাদের, ঠিক আছে। কারণ প্রত্যেকটা যদি একটা একটা করে বলি তাহলে প্রত্যেকটা কি হচ্ছে যে এক একটার জন্য 10 15 মিনিট করে চলে যাবে বোঝাতে। কারণ হচ্ছে এখানে আমাদের মানে দেখলে হবে না, যে মানে কিন্তু এটার মানে কি এরকম জিজ্ঞেস করবে না, ঠিক আছে। মানে এখানে কি জিজ্ঞাসা করবে, যে ডাইরেক্ট জিজ্ঞেস করবে যে এখানে
মানে কি সূত্র, কোন সূত্র অনুসারে এখানে দ্বিতীয়া হয়েছে, বা কি কোন বিভক্তি হয়েছে ইত্যাদি এইসবই জিজ্ঞেস করবে। ঠিক আছে, বা অকথিতঞ্চ এই সূত্রানুসারে এখানে মানে এই যে অপাদানটা কি হয়, যে কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয় সেটা আহ, মানে সেখানে কি কি ধাতুর ব্যবহার রয়েছে বা কতগুলো ধাতুর প্রয়োগ রয়েছে, তখন 16টা ধাতু সেটা বলতে হবে। ঠিক আছে, আবার কি হচ্ছে, এই যে এই লাইনটা রয়েছে এই লাইনটাও কিন্তু মুখস্থ করে নেওয়াটা উচিত। কারণ কি, মানে শূন্যস্থান পূরণ দিয়ে দিতে পারে, যে দু হ্যাচ পাস দণ্ড রুধি দিয়ে শূন্যস্থান দিয়ে দিল চিব্রুশ্বাস, তাহলে মাঝে প্রাচ্ছি চলে গেল, তাহলে এরকম প্রশ্নও কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো, জাস্ট এই উদাহরণগুলো একটু দেখে নিন। আমি 1 মিনিট মোটামুটি হোল্ড করছি, তারপর কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমি এটা মোটামুটি জুম করে রেখেছি, আপনারা স্ক্রিন নিজের স্ক্রিন থেকেও ওখানে আরো জুম করতে পারেন, জুম করে দেখতে পারেন। আচ্ছা, আমরা আগে এগোচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বলবেন, মানে পরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। আপাতত এগোচ্ছি আগে। তাহলে এগুলো দেখুন, নিচে যেগুলো আছে সেগুলো ডিটেল, সেগুলো দেওয়া আছে, এত পড়ার দরকার নেই, যেগুলো মূল যেগুলো বলছি সেগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, এই পিডিএফটা একটু বলছেন কেউ? আচ্ছা, দেখুন, পরে আমরা দেখছি যে যে 4 নম্বর যে সূত্র, সেই 4 নম্বর সূত্রে কি বলা হচ্ছে দেখুন, যে अकर्मक धातुर्भियोगे देशः कालो भाव गंतव्य अध्याच कर्म संज्ञक इति वाच्य, এটা বার্তিককার কিন্তু বলেছে। ঠিক আছে, এবার এই সূত্রগুলো কিন্তু বলতে পারে যে এই সূত্রটা দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কার, মানে এটা কে বলেছেন, পানিনি বলেছেন না কাত্যায়ন বলেছেন, না আরো দুজনের নাম দিয়ে দিল, তখন বলতে হবে কি কাত্যায়ন বলেছেন, বার্তিককার হচ্ছে কাত্যায়ন। তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি বলছে দেখুন, বলছে অকর্মক। অকর্মক কথার অর্থ কি, যেখানে কর্ম নেই। যেমন আমরা বাচ্চের ক্লাসে আগের দিন করছিলাম কি, যে ভাব বাচ্চে কর্ম থাকে, তাহলে সেরকম এখানে বলছে অকর্মক ধাতুর যোগে, মানে যেখানে যে ধাতুতে কর্ম থাকছে না, যে সেন্টেন্সের মধ্যে আমরা দেখছি যে কর্মের ব্যবহারটা নেই, সেখানে কি বলছে, দেশ হোক বা কাল হোক বা ভাব, ভাব মানে হচ্ছে ক্রিয়া, এবং ক্রোশ ইত্যাদি, বা এই যে গন্তব্য অধ্বা রয়েছে, অধ্বা মানে হচ্ছে পথ আর কি, পথ সংক্রান্ত, তাহলে পথ বোঝাতে পারে ইত্যাদি, কিন্তু এতে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এবং এই দেশ, এই যে দেশ বলতে তাহলে কি বলছে, যে কুরু পাঞ্চাল প্রভৃতি দেশের কথা কিন্তু, বা গ্রাম সমূহের কথা কিন্তু বুঝতে হবে এখানে। তাহলে এখানে কি বলছে, কুরুন স্বপেতি, দেখুন মাঝে কিন্তু কর্ম নেই। ঠিক আছে, তাহলে কুরু এখানে দেশকে কেন্দ্রীভূত করছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে দেশ কেন্দ্রীভূত এখানে হচ্ছে কিনা, তাহলে কুরুন স্বপেতি। কিন্তু এখানে কি বলছে, গ্রামে স্বপেতি। কালের উদাহরণ যেমন কি বলছে, মাসম আস্তে। ঠিক আছে, মানে মাস ধরে আর কি, হ্যাঁ, দিন ব্যাপী। আজ ধাতু মানে এখানে আসতে কথাবার্তা আর কি, বসে আছে, মানে সেখানে রয়েছে আর কি, সেখানে তার অবস্থান করছে আর কি, মাসাম আসতে, 1 মাস ধরে অবস্থান করছে, এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে কাল বলতে কি হচ্ছে, দিন রাত্রি মিলিত মাস প্রবৃত্তি এখানে বুঝতে হবে, এবং ভাব ধাতুর অর্থ এখানে বোঝাচ্ছে, তাহলে ভাব মানে হচ্ছে ক্রিয়া পেয়েছি, তাহলে হচ্ছে কি, গোদ আম আস্তে, তাহলে গো দহন কালকে এখানে বোঝানো হয়েছে, যে গরুটাকে যে দহন করা হচ্ছে সেই কালের সময়টাকে বলছে।
যদিও এটিকেও কালের মতোই মনে হয়, তথাপি সূক্ষ্মভেদ কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে সহজভাবে কি বুঝবো, যে এখানে এই যে লাইনটা রয়েছে, দেশ থাকবে, দেশের, এবং সেখানে সব থেকে মেন ভাইটাল কথা হচ্ছে যে সেখানে কর্ম থাকবে, এবং দেশ বাচক শব্দ হতে পারে, কালবাচক শব্দ হতে পারে, ভাববাচক মানে ক্রিয়া, গন্তব্য কোথাও বোঝাতে পারে, পথ মানে হচ্ছে পথ, তাহলে সেইগুলোর যোগে কি হচ্ছে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এবার আমরা দেখবেন তৃতীয়াতে একটা সূত্র পড়েছি, আগেও পড়েছি, খুব কমন সূত্র, মানে আমি এখনো পড়াইনি তাও আমি বলছি কারণ এটা খুব সবারই জানো, সেটা হচ্ছে অপবর্গের তৃতীয়া বলে একটা সূত্র। ঠিক আছে, এবার অপবর্গের তৃতীয়া সূত্র মানে যে ফলপ্রাপ্তি বোঝানো হয়, যে একটা ফলের আপনার প্রাপ্তি ঘটে গেছে, কিন্তু এখানে কিন্তু ফলপ্রাপ্তি বোঝাবে না, মানে এখানে কন্টিনিউ মানে আছে, মানে এই যে মাসে মাস যেমন বললাম না, মানে হচ্ছে 1 মাস ধরে আছে, মানে এখনো থাকছে আর কি, তার থাকা শেষ হয়নি। গোদাহনম আসতে মানে কি গরুটা দহন কাল চলছে, এখনো চলছে, এরকম বোঝাবে। তো এখানে দেখুন আহ এইরকম যদি থাকে তাহলে কিন্তু এই সূত্র যোগেই কি হচ্ছে আমাদের আহ কর্মে দ্বিতীয়া হবে। এবং এখানে উদাহরণ রয়েছে, কি বলা হয়েছে, যে যেমন এখানে একটা জিনিস দেখি, যে ধাতুর অর্থভেদ, ধাতুর অর্থের মধ্যে কর্মটি অন্তর্ভুক্ত হয়ে গেলে, মানে ধাতুর মধ্যে কর্ম থাকে না কিন্তু তাও যদি কর্ম অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক আছে, এবং প্রসিদ্ধ কর্মের বিবক্ষা না থাকলে সকর্মক ধাতু অকর্মক হয়ে যায়। তাহলে কি বলছে, যে সকর্মক ধাতু কখন অকর্মক হয়ে যায়, বলছে প্রসিদ্ধ কর্ম যদি না থাকে, যদি খুব প্রসিদ্ধ কর্ম বলতে কি, প্রসিদ্ধ কর্ম বলতে প্রসিদ্ধ সূত্রের কর্ম, এটা মাথায় রাখো। প্রসিদ্ধ সূত্র কি রকম, যেমন আমরা দেখলাম ধরুন কর্তৃশ্বতম কর্ম, তথাজিক্তম চাংশিতম, এগুলো সূত্র কি হচ্ছে, যে মুখ্য কিন্তু এগুলো আমাদের কর্মের সূত্র, সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে প্রসিদ্ধ কর্মের বিবক্ষা থাকলে সকল ধাতু অকর্মক হয়ে যায়। তাহলে যদি বিবক্ষা অবিবক্ষা, তাহলে অবিবক্ষা একটা পড়েছি, অবিবক্ষার বিবক্ষা মানে কি, বিবক্ষা মানে হচ্ছে যেখানে মানে বাধা সৃষ্টি হবে না, ঠিক আছে, এবং অবিবক্ষা মানে হচ্ছে যেখানে বাধা সৃষ্টি হয়, মানে দোষ ঘটে বিভিন্ন রকম। আমাদের দেখবে দর্শন শাস্ত্রেও কিন্তু দোষের ব্যাপার রয়েছে, অতিব্যাপ্তি, হ্যাঁ, অতিব্যাপ্তি দোষ পড়েছেন, বা হচ্ছে যে এই যে অতিব্যাপ্তি বা অতিদেশ পড়েছেন, এরকম দোষ কিন্তু বিভিন্ন গৌরব দোষ দেখা যায়, হ্যাঁ, এই দোষগুলো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এখানে নর্মাল কি বলছে দেখুন, যে কিছু ধাতুর যদি অর্থভেদ ঘটে যায়, যদি অর্থটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, আবার ধাতুর অর্থের মধ্যে কর্মটি কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়, বা প্রসিদ্ধ বিবক্ষা না থাকলে কি হয়ে যায়, সকর্মক ধাতু অকর্মক হয়ে যায়। এখানে কিন্তু দেখুন ভৃত্যং ভৃত্যা ভারং বহতি, তাহলে ভৃত্যটি কি করছে, ভার বহন করছে, কি বহন করছে, ভার বহন করছে, কিন্তু এই যে বহন করছে, তাহলে এখানে দেখুন এই যে পরের করতে কি বলেছে, নদী বাহাতি, যে নদী বয়ে চলেছে, তাহলে এই উদাহরণে কি হচ্ছে, বহ ধাতু রয়েছে, যেটা মানে হচ্ছে প্রবাহিত হওয়া বা বহন, তাহলে এখানে দেখুন প্রবাহিত হওয়া কিন্তু বহন করানো, তাই হচ্ছে যদি এই যে কেউ নিয়ে যাচ্ছে, একটা একটা জিনিস মাথায় রাখুন, যদি আপনি নিজে কাজটা করেন, হ্যাঁ, নিজের দ্বারা করছেন বা কাউকে দিয়ে করাচ্ছেন, তাহলে প্রত্যেকে কি হচ্ছে, প্রত্যেকে কিন্তু মানে নিজে থেকেই করছে, মানে কি আমরা নিজেরা ক্রিয়াশীল, তাই তো, তাহলে হচ্ছে ক্রিয়াশীল মানে হচ্ছে আমরা জড় বস্তু নয়, আমরা নিজেরাই করছি। কিন্তু এই যে নদীর প্রবাহমানতা, সেটা নদীর কি নিজের ক্ষমতা, সেটা মানে আমাদের বায়ুর সংস্পর্শে হতে পারে, খরস্রোতার জন্য, মানে খরস্রোতা নদী কখন হয়, যখন ঢাল হয়ে যাচ্ছে সেই নদীটা, হ্যাঁ, তখন সেটা নদীটা বয়ে চলেছে, সেটা তার ভূমিভাগের উপর নির্ভর করে। তাহলে এখানে কিন্তু কর্ম বোঝানো হচ্ছে না, তাহলে যদি সেখানে কর্ম বোঝানো হচ্ছে, তাহলে কি হচ্ছে, যেখানে আমাদের কি হবে, যে কর্তার মানে ডাইরেক্ট ইনক্লুড ঘটবে, সেখানে কিন্তু আমাদের কি হবে, কর্তা থাকলেই কিন্তু সেখানে কর্মের কিন্তু ব্যাপারটা চলে আসবে, মানে যেখানে ক্রিয়াশীল বোঝাবে, ঠিক আছে, কিন্তু যেগুলো নিজে নিজে ক্রিয়াশীল হয়, মানে কর্তার মানে প্রভাবতা থাকে না, সেখানে কিন্তু দেখুন বলছে যে অকর্মক ধাতু কিন্তু ব্যবহার হচ্ছে, যেমন নদী বহতি, নদী কিন্তু নিজেই বয়ে চলেছে, যেমন হচ্ছে মেঘ বর্ষাতি, হ্যাঁ, এখানে কর্তার প্রয়োগ করছেন ইত্যাদি, কিন্তু মানে এখানে মেঘ কর্তা, মেঘ মেঘকে কর্তা রূপেই প্রতীয়মান করা হচ্ছে, মানে যদি আমি বলি যে কর্তা নেই তাহলে কিন্তু ভুল বলছি, মানে কর্তা থাকবে, কিন্তু কি ধরনের কর্তা, না ক্রিয়াশীল, কিরকম ক্রিয়াশীল কর্তা, যে দেখুন আমরা
প্রাণী সমূহ যারা রয়েছে, সহজ কথা যারা প্রাণী সমূহ রয়েছে, সেই ক্রিয়াশীল হলে কিন্তু তারা কি হবে, তারা কিন্তু সেই কাজটা করতে সক্ষম হবে এবং সেটা কিন্তু সকর্মক হয়ে যাবে। আর যখন প্রাণী সমূহ ছাড়া মানে নদী বলুন, মেঘ বলুন, হ্যাঁ, ইত্যাদি উদাহরণের ক্ষেত্রে কি হবে, এটা অকর্মক ধাতুর প্রয়োগ হয়ে যায়, তখন কিন্তু সেখানে এই সূত্র অনুসারে কিন্তু দ্বিতীয়া হবে। ঠিক আছে, এখানে দেখুন এই যে মাসাম আসতে রয়েছে, তাহলে কার বোঝাচ্ছে, কিন্তু এখানে কর্তা নেই, ডাইরেক্ট কর্তা নেই। ঠিক আছে, কুরু সপেতি, ডাইরেক্ট কর্তা নেই, এই জন্য এখানে কি হয়ে যাচ্ছে যে অকর্মক ধাতুর ভিযোগে দেশ কাল ভাব গন্তব্যথা চ কর্ম সংগতি বাচ্যম, সূত্রানুসারে কি হচ্ছে, যে ধরুন যে পদটা থাকবে, যে মাসম থাকলে মাসম পদ, ঠিক আছে, কুরুন থাকলে কুরুন পদ, তাহলে এই পদে কি বলবেন, যে কর্মে দ্বিতীয়া হয়েছে। তাহলে এটা একটু দেখে নিন, এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, এখানে সকর্মক হয়ে যাবে। আমি কি বললাম, যখন কর্তা নিজে ক্রিয়াশীল হবে, মানে নিজেই কাজটা করছে আর কি। মানে আমরা হ্যাঁ, 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 বহুধাতু যোগে দ্বিতীয়া হচ্ছে। মানে যখন আপনি ধরুন কোনো একটা কাজ করছেন, তখন কিন্তু সেখানে সকর্ম ধাতু হয়ে যাচ্ছে। কিন্তু ধরুন যেটা ন্যাচারাল, মানে যদি বলছি বায়ু মানে বাতাস বইছে, হ্যাঁ, তাহলে বাতাস বইছে মানে কি, সেটা প্রকৃতিজাত আর কি। তো সেই জন্য ওই প্রকৃতিজাত মানে প্রাণী সমূহ ছাড়া যা কিছু হবে, সেটা কিন্তু অকর্ম ধাতু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের সূত্রে যাচ্ছি। দেখুন এই পরের সূত্রে কি রয়েছে, যে গতি বুদ্ধি प्रत्यर्थ व सनार्थ शब्द कर्मा कर्म কারামণি কর্তা স নৌ। তাহলে এখানে কি বলছে, যে গমনার্থক হতে পারে, বুদ্ধার্থক হতে পারে, ভোজনার্থক হতে পারে, এই ধাতুর যোগ কি বলছে, ধাতু সমূহের এবং শব্দ কর্ম, মানে শব্দ কর্ম মানে শব্দময় গ্রন্থ প্রভৃতি ধাতুর যে কর্ম, ও অকর্মক ধাতুর অনিজন্তকালের কর্তা নিজন্তকালে কর্ম। এবার এই বিষয়টা বুঝুন, নিজন্ত অনিজন্ত, নিজ ধাতুর যোগ এই যে দিয়েছে নিজন্ত মানে নিজ যুক্ত অন্ত্র অন্ত। তাহলে প্রথমে একটা সূত্র পড়িয়েছিলাম কর্তিকারকে, সেটা কি, যে আহ স্বতন্ত্র কর্তা, এই স্বতন্ত্র কর্তা আমরা মানে যে নিজে কাজ করছে, নিজেই মানে কেউ প্রেসারাইজড করছে না, সেটা যেমন পড়েছিলাম। এবার সেখানে স্বতন্ত্র কর্তার পরেই আমরা সূত্র পড়েছিলাম যে দুটো কর্তা পেয়েছিলাম, একটা কি প্রযোজ্য কর্তা, একটা যে প্রযোজক কর্তা। তাহলে প্রযোজ্য কর্তা কি মানে জেনেছিলাম না, প্রযোজ্য কর্তা মানে যে নিজেই কাজটা করছে। মানে আপনি জল খাচ্ছেন, আপনি জল পান করছেন, ঠিক আছে, আপনি ঘুরতে যাচ্ছেন, মানে এগুলো আপনার নিজের ইচ্ছা, আপনাকে কেউ প্রেসারাইজ করছে না, বলছে না যে জল পান কর, তাহলে হচ্ছে এখানে হচ্ছে নিজেই করছে। কিন্তু যদি বলি যে আমি যদি বলি যে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, বা তুমি বাজারে যাও, বাজার থেকে সবজি যেগুলো রয়েছে মুদিখানা জিনিসপত্র তুমি নিয়ে এসো, তাহলে হচ্ছে যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, সেখানে হচ্ছে প্রযোজক। তাহলে প্রযোজক মানে হচ্ছে নিযন্ত, মানে হচ্ছে কিন্তু সেখানে যে প্রযোজক, ঠিক আছে, যে কাউকে দিয়ে সে কাজটা করায় সেটা হচ্ছে নিযন্ত। আর অনিযন্ত মানে যেটা নিজেই করছে সেটাই হচ্ছে নিযন্ত। ঠিক আছে, তাহলে যেসব ধাতুর পরে নিজ প্রত্যয় যোগ হয়েছে, একে বলা হয়েছে, দেখুন, যে প্রেরণ করা বা কোনো কাজে প্রবর্তিত করা, মানে কাউকে বলা হচ্ছে করতে, সেখানে কি হচ্ছে, আমাদের কিন্তু নিযন্ত ব্যবহার হচ্ছে। তাহলে এইখানে যদি কি হচ্ছে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে এবং বলছে যে নৌ, এটা হচ্ছে মূল সপ্তমীর এক বচন বলা হচ্ছে। তাহলে এখানে মূল মানেটা দেওয়া আছে, যে স্বতন্ত্র কর্তাকে যিনি কাজে প্রণোদিত করেন তিনি হচ্ছেন প্রযোজক। এই যে বললাম, যেমন ভৃত্য ভারং বাহাতি, এখানে কর্তা হচ্ছে ভৃত্য। তাহলে হচ্ছে যে কর্তা, তাহলে ভৃত্য ভারং বাহাতি, তাহলে ভৃত্য কি হচ্ছে, ভার বহন করছে তো। কিন্তু ভৃত্য কি করছে, যে মালিক তার কথার অনুযায়ী কি করছে, মানে তার কথা অনুযায়ী করা উচিত। কিন্তু এখানে ডাইরেক্ট রয়েছে কি, যে ভৃত্য ভারং বহতি, মানে হচ্ছে ভৃত্য নিজেই বহন করছে।
তাহলে এখানে কি হবে, এটা প্রযোজ্য করতে হবে। কিন্তু প্রযোজক দেখুন কি হবে, যে প্রভু ভৃত্যেন ভারং বহতি, মানে প্রভু কি করছেন, ভৃত্যেন মানে ভৃত্যের দ্বারা ভারটা বহন করাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, প্রভু হচ্ছে কিন্তু আমাদের প্রযোজক কর্তা, যে করাবে সে কিন্তু প্রযোজক কর্তা, এবং ভৃত্য হবে প্রযোজ্য। তাহলে বলছে অনিজন্ত ক্রিয়ার কর্তা নিজন্ত অবস্থায় প্রযোজ্য কর্তা হলে অনুক্ত হয়, অনুক্ত কর্তায় তৃতীয়া হয়। তাহলে এই বিষয়টা আমি আগেও পড়েছি যে অনুক্ত কর্তায় তৃতীয়া মানে কি, এই যে দেখুন যখন ভৃত্য রয়েছে, ভৃত্যটা ভৃত্যেন করে দিলাম মানে তৃতীয়া করে দিলাম, তখন কি হচ্ছে, অনুক্ত কর্তা মানে আগে সে নিজেই করছিল, কিন্তু সে নিজেই ভার বহন করছিল, কিন্তু সেটা কি করলাম, প্রভুর দ্বারা করানো করে দিলাম, মানে প্রভু বলল যে তুমি এই ভারটা বহন করে নিয়ে চলো বা এটা বহন করো। তাহলে এখানে কিন্তু সেরকম হলো কি, যে সে কিন্তু যে বলছে যে তুমি করো, তাহলে সে হলো কি আমাদের প্রযোজক, প্রেরিত করছে, আর প্রযোজ্য ভৃত্য কিন্তু কাজটা করে যাচ্ছে। তাহলে অনিজন্ত, তাহলে অনিজন্ত ব্যক্তি কে ছিল, ভৃত্য আগে ছিল, কিন্তু কর্তা নিজন্ত অবস্থায়, নিজন্ত অবস্থায় মানে কি, মানে কাজটা করাচ্ছে, তাহলে সেটা নিজন্ত হয়ে গেল। তাহলে প্রযোজ্য কর্তা হলে অনুক্ত হয়, তাহলে অনুক্ত হয়ে যাচ্ছে, মানে কর্তাটা কি হলো তৃতীয়া, অনুক্ত মানে তৃতীয়া হয়ে গেল, সেই জন্য বললাম অনুক্ত। তাহলে অনুক্ত কর্তায় তৃতীয়া হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে উল্লেখিত কয়েকটি ধাতুর ক্ষেত্রে তা হয় না, মানে কিছু ধাতু রয়েছে যেগুলো কি হচ্ছে অনিজন্ত কর্তা নিজন্তে কর্ম হয়। তাহলে আমরা জানছি যে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে সেটা কিন্তু মানে প্রয়োগগুলো হয় না, এবং সে ধাতুগুলো কি সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে সেই ধাতুর যুগে কিন্তু এই যে শ্রীহরি, তাহলে এই যে গাত্যার্থে বুদ্ধিয়ার্থে আগেই বলেছি যে গমনার্থ বিষয় বোঝালে, ঠিক আছে, বুদ্ধিয়ার্থে বুদ্ধি অর্থ বোঝালে, ভক্ষণ অর্থে বোঝালে, হ্যাঁ শব্দ কর্মে বোঝালে, এগুলোর জন্য কি হয়, যে আমরা বলেছিলাম দ্বিতীয় হয় কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। কিন্তু কি বলছে, যে নিজন্ত অবস্থায়, তাহলে নিজন্ত অবস্থায় কি বলছে, শ্রীহরি শত্রু সরগম গমায়াত, তাহলে শ্রীহরি কি করছেন, শত্রুদেরকে কি করছে, স্বর্গম অগমায়াত, মানে স্বর্গম অগমায়াত মানে স্বর্গের প্রতি দিক নির্দেশ করছে না, মানে স্বর্গে কিন্তু বাধা মানে অগময়, মানে এখানে সন্ধি ভাঙলে কিন্তু অগময় হয়ে যাবে। তাহলে তাকে স্বর্গ প্রাপ্তি বোঝাচ্ছে না, স্বর্গে মানে যাওয়ার জন্য প্রেরিত করছে না, হ্যাঁ, বা মানে সে ধরুন আমি বলছি যে কৃষ্ণ হয়তো সে যুদ্ধ করছে, তাহলে যুদ্ধের সময় কি হচ্ছে, যে যুদ্ধের সময় কিন্তু সে তাকে মানে যে হত্যা করছে, নিধন করছে, নিধন করার পর কিন্তু কোথাও বলা হচ্ছে না যে তাকে স্বর্গে পাঠানো হচ্ছে, বলছে যে তাকে কিন্তু অস্বর্গময়, মানে সেখানে কিন্তু স্বর্গ নয়, সেখানে তার উল্টোটা হবে আর কি। আবার অনিজন্ত কি বলছে, সত্রবাহা স্বর্গম আগচ্ছন, তাহলে শত্রুরা কি হচ্ছে, যে সত্রবা মানে বহু বচন, ঠিক আছে, যে শত্রুগণ কি হচ্ছে স্বর্গের দিকে আর কি, আর কি গমন আর কি করছে, এরকম আর কি বোঝাতে চাইছে। তাহলে নিজন্ত আর অনিজন্ত, মানে এখানে একটা জিনিস মানে বুঝুন, আমি সহজভাবে বলে দিচ্ছি, যে একজন হচ্ছে প্রেরণ করছে, মানে প্রেরণ করছে মানে কি, এই যে সাত্রাবা সরগম আগাচ্ছেন যে বলছে, মানে শত্রুপক্ষ অন্য কেউ রয়েছে, মানে শত্রুদের কেউ কর্ণধার রয়েছে, যারা তাকে প্রেরণ করছে যে চলুন সে স্বর্গরাজ্যে কিন্তু আমাদেরকে যেতে হবে, কিন্তু নিজন্ত অবস্থায় কি করছে, নিজেই কিন্তু কি করছে, মানে যেখানে পাঠানোর কিন্তু শ্রীহরি নিজেই পাঠাচ্ছে, কিন্তু কারোর দ্বারা পাঠানো হচ্ছে, মানে শত্রুদের দ্বারাই কিন্তু নিজেদের দ্বারা নিজেরা পাঠানো হচ্ছে, এবার সেই হেডটা কে পাঠাচ্ছে, কর্ণধারকে, সেটা উজ্জ্বল রয়েছে পথটা, ঠিক আছে। তারপরে কি বুদ্ধি অর্থে কি বলছে, যে শ্রীহরি স্মান বেদম মবেদয়াত, এগুলো জাস্ট দেখে রাখবেন, খুব ইম্পর্টেন্ট সূত্র সেটাও নয়, ঠিক আছে, শুধুমাত্র দেখে রাখবেন এই সূত্রের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যে কি কি অর্থে কিন্তু এই সূত্রে কর্মে দ্বিতীয়া হয়, ঠিক আছে। তাহলে বাক্যার্থে বুদ্ধিয়ার্থে রক্ষণার্থে শব্দার্থে, হ্যাঁ এরকম কিন্তু অর্থে অকর্মাকে ইত্যাদি যুগে কিন্তু কর্মে দ্বিতীয় কিন্তু আমরা মানে ব্যাপারটা কিন্তু দেখি, মানে এখানে মূলত হচ্ছে যে নিজন্ত আর অনিজন্ত এই বিষয়টা থাকে। তাহলে যখন প্রেরণ করা বোঝাবে, ঠিক আছে, তখনই কিন্তু এখানে কি বলছে, যে যেহেতু বলেছে মানে নিজন্তটা অনিজন্ত যখন হয়ে যাবে, ঠিক আছে, মানে যখন নিজেরাই প্রেরণ করছে আর কি, মানে কেউ প্রেরণ করে দিচ্ছে না, ঠিক আছে, তখন কিন্তু মানে নিজন্ত অবস্থাটা অনিজন্ত হয়ে গেলেই সেখানে কিন্তু কর্মে দ্বিতীয়া কিন্তু হয়ে যায়।
এটাই কিন্তু মূল অর্থ। আচ্ছা, এটা থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আচ্ছা, এরপরে দেখুন এই সূত্রগুলো পড়বো। আহ একসাথে পিডিএফ এ রয়েছে, কিন্তু এগুলো পড়তে হবে না, যেগুলো বাকিগুলো রয়েছে এগুলো কিন্তু পড়ার দরকার নেই, ঠিক আছে? এগুলো মানে এসএসসির জন্য পড়ার একদমই দরকার নেই। এগুলো নেটের জন্য যখন হয় তখন মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করা নেই। আচ্ছা, এরপরে যে সূত্র পড়তে হবে, এই দেখুন খুব কমন যে সূত্র, সেটা পড়বে। সেটা কি? অধিসিং স্থাসাঙ্ক। তাহলে এই অধিসিং স্থাসাঙ্ক কর্ম, এটা খুব মানে সহজ একটা সূত্র, যে অধি পূর্বক কি কি ধাতু থাকতে হবে। যে অধি পরে যদি সি ধাতু থাকে, আ ধাতু থাকে, আর ধাতু থাকে, অকর্মক, এই অধি, এই মানে অধি একটা উপসর্গ, এবং এই উপসর্গের যোগে কি বলছে? সকর্মক। তাহলে কিছু অকর্মক ধাতু যখন কি হচ্ছে সকর্মে রূপান্তরিত হচ্ছে, কি? অধিপূর্বক, মানে অধির পরে যদি কি থাকে, যে সি স্থা আর ধাতুটা কি হচ্ছে, যে অকর্ম থেকে সকর্মে রূপান্তরিত হচ্ছে। মানে দেখুন, সি ধাতু যদি নর্মাল সি ধাতু বলি, তাহলে সে তো ক্রিয়া সম্পাদন, মানে কর্ম কি হচ্ছে সেখানে? কর্ম সম্পাদন হচ্ছে না। সে নিজে নিজে কি করে কর্ম করবে? কর্তার দ্বারা সে কর্ম করবে। তাহলে যখনই কর্তা সেখানে ইনক্লুড হয়ে যাচ্ছে, তবেই তো সেই কর্মটা করবে। তাহলে সেখানে কি বলছে, যে সি স্থা আস ধাতু অকর্মক থেকে যখন এই উপসর্গের যোগে সকর্মক হয়ে যায়, তখন সেখানে দ্বিতীয় সংজ্ঞা কিন্তু প্রাপ্ত হয়। কি বলা হচ্ছে এখানে? যে শিশু শয্যাম অধিশেতে, তাহলে শিশু শয্যায় শয়ন করেছে। এবার শয্যাটা কোন শব্দের মতো? লতা শব্দের মতো। তাহলে শয্যাম, তাহলে সপ্তমী এক বচন করে দিই, মানে সপ্তমী এক বচন হওয়া উচিত ছিল, শয্যায়াম এরকম করা উচিত ছিল। কারণ কি? কারণ শয্যাতে, স্থানে, তাহলে স্থান কাল বোঝালে কি হচ্ছে? আধার অধিকরণম, যেখানে মূল আধার, মানে স্থান কাল আদি বোঝালে সপ্তমী হওয়া উচিত, কিন্তু এখানে দ্বিতীয় করেছে। কেন দ্বিতীয় করেছে? কারণ হচ্ছে, বলছে অধিপূর্বক স্থি আস বা স্থা ধাতু থাকতে পারে। তাহলে এখানে কি সি ধাতু আছে সেতে, তাহলে সেখানে যেন সজ্জায়াম করা হলো, এখানে কিন্তু সজ্জায়াম করা হবে না। এরকম হচ্ছে হরি বৈকুণ্ঠম অধিতিষ্ঠতি, তাহলে এখানে অধিতিস মানে হচ্ছে স্থা ধাতু রয়েছে, যেহেতু তিষ্ঠতি তিষ্ঠত তিষ্ঠন্তি, ধাতু তো এরকম রূপটা চলে। তাহলে তিষ্ঠতি, তাহলে হরি কি করছে? বৈকুণ্ঠে কি করছে? যে বাস করছে। তাহলে এই অর্থে কি হচ্ছে, যে যেহেতু অধিপূর্বক স্থা ধাতু আছে, সেহেতু কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে গেল। বৃদ্ধ গৃহম অধ্যাস্তে, হ্যাঁ, তাহলে আসতে, মানে আস ধাতু। তাহলে এই ধাতুগুলো থাকলে কি হবে? কর্মে দ্বিতীয়া হবে। এখানে কিন্তু মানে সপ্তমী হবে। তাহলে এটা খুব সহজ, ধরুন সহজের মধ্যেই আছে। আচ্ছা, এরপরে একটা সূত্র, মানে আমি মাঝে গ্যাপ দিয়ে এরপরে একটা সূত্র বলছি, তারপরে আমি এর আগেরটা পড়াচ্ছি। দেখুন, উপান্যাধ্যাং বস, এই উপান্যাধ্যাং বস সূত্রটা কি? যে ওইখানে ছিল অধিপূর্বক শ্রী স্থা আস, আর এখানে কি থাকবে, যে বলছে যে এখানে থাকবে অবশ্যই উপান্যাধ্যাং বস, মানে এখানে অধি, এখানে উপ। আচ্ছা, উপ মানে উপর কি পরে কি বলছে, কি কি ধাতু থাকবে বলছে, দেখুন লেখা আছে সূত্রার্থ কি, যে উপু, অনু, অধি কিংবা আং পূর্বক বস ধাতুর আধার কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে? তাহলে অধু উপ অনু অধি কিংবা আং পূর্বক, যদি এরপরে যদি উপর পর যদি বস ধাতু থাকে, তাহলে কোন কোন ধাতুর উপর পর বস ধাতু থাকবে, কোন কোন এর পর, যে দেখুন উপ থাকতে পারে, অনু থাকতে পারে, অধি থাকতে পারে, কিং, এর পরে যদি বস ধাতু থাকে, তাহলে কি হবে? সেটা কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। যেমন কি বলা হচ্ছে, যে সাধু বনম উপবসতি, তাহলে কোথায়? বনে বাস করছে, তাহলে বনে হওয়া উচিত ছিল, কিন্তু না, উপপূর্বক যেহেতু বস ধাতু আছে, সেহেতু আমাদের কিন্তু শুধু যদি বসতি বলতাম তাহলে কিন্তু হতো, বনে বসতি বলতে পারি, কিন্তু বলছে উপবসতি, মানে হচ্ছে বাস করছে, এটা উপ আছে সেই জন্য করতে হবে। ধার্মিক গ্রামম অনুবসতি, তার মানে এখানে অনু আছে। রাজা রাজধানী অধিবসতি, অধি আছে। শিষ্য গুরু শিষ্য গুরু গৃহম আবসতি, তাহলে কিন্তু এখানে আং রয়েছে। এই যে আঙের যে ইয়া আছে,
ইয়াটা কি আছে হালান্তম সূত্রানুসারে, মানে প্রথমে হালান্তম সেই তাস্য লোপ সূত্রানুসারে আমরা আগেই বলেছি কি তার লোপ প্রাপ্তি ঘটে যাবে, তাহলে আ থাকছে, তাহলে আবসতি। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা দ্বিতীয়া হচ্ছে। কিন্তু বার্তিককার এই বিষয়ে একটা বলেছেন যে দেখো অবশ্যই সেটা দ্বিতীয় কর্মে হবে, কিন্তু যদি উপবাস করা বোঝায়, মানে যদি কেউ বলছে যে আমি উপবাস করছি, বনে বাস করছি না, তাহলে কিন্তু সেখানে একটা সূত্র বার্তিককার বলেছেন কি অভোক্তার্থস্য না, অর্থাৎ উপবাস বা না খেয়ে থাকা বোঝালে কি হচ্ছে, ধাতুর আধার কর্ম হয় না, তাহলে কর্ম না হয়ে কি হবে, সেখানে কিন্তু সপ্তমী বা মানে অধিকরণ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, মানে যেমন আমরা দেখবেন যে একটা উদাহরণ ইউজ করি যে বালকঃ বিদ্যালয়ং গচ্ছতি, এই বিদ্যালয়ং বিদ্যালয়ে কেন বলি না, কারণ গম ধাতুর প্রয়োগ আছে, গম ধাতুর প্রয়োগ থাকলে কি সেটা দ্বিতীয়া হয়ে যায়। কিন্তু যদি আমরা বলি যে গম ধাতু থাকুক, কিন্তু তাও যদি বলি বালকঃ বিদ্যালয়ে গচ্ছতি, তাহলে এটা ইন্ডিকেট করাবে যে বালকটি না খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম অর্থও কিন্তু বোঝে। তাহলে এই যে উপনিয়াধ্যাং ভাষা, এই সূত্রে যে বার্তিক রয়েছে এই বিষয়ে কিন্তু এটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, উপান্যাদ্যাং ভাষা আর আপনার এই যে অধিসিং স্থাসাং কর্ম, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আশা করি কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এরপর একটা সূত্র আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বল। হুম হুম। আচ্ছা, সাধু বনে বসতি, মানে যদি সাধু বনে বসতি বলে তাহলে কি হবে যে এবার উপ শব্দের প্রয়োগ থাকতে হবে কিন্তু, হ্যাঁ, মানে এখানে বলছে উপান্যাধ্যাং ভাষা, উপান্যার্ধং বসব কথার অর্থ কি যে উপ, তাহলে উপপূর্বক কি থাকবে, বস ধাতু থাকবে। মানে যদি বলে যে সাধু বনম উপবসতি, এর কথার অর্থ হচ্ছে সাধু বনে বাস করে। ঠিক আছে, কিন্তু যদি সাধু বনে উপবসতি করি তাহলে বাস করা বোঝাবে না, তাহলে কিন্তু উপবাস করা বোঝাবে, মানে না খেয়ে আছে। তার জন্য একটা সূত্র রয়েছে নিচে যে অভুক্তার্থস্য না, বার্তিককার বলেছেন, মানে কাত্যায়ন বলেছেন। বার্তিকার কাকে বলি আমরা, কাত্যায়ন। তিনি বলছেন যে না, পানিনি ঠিকই বলেছেন, কিন্তু এই একটা সূত্র ইনক্লুড করা উচিত ছিল, যেখানে বলা হচ্ছে যে যদি মুনি না খেয়ে থাকে তাহলে কিন্তু সেখানে কর্ম হবে না, সেখানে কিন্তু মানে অধিকরণ করতে হবে। এবার হচ্ছে আমরা নিয়ম কি জানি যে স্থান কাল বোঝালে কি হয়, যে অধিকরণ হয়, তাই না? কিন্তু এখানে বলছে যদি স্থান কাল তো অধিকরণ হয়, ঠিক আছে, কিন্তু যদি উপপূর্বক বস ধাতু থাকে তাহলে কিন্তু সেখানে সপ্তমী না হয়ে কর্ম সংজ্ঞা করতে হবে, এটাই নিয়ম উপান্যাদ্যং বাস। কিন্তু তাহলে এই ওই অনুযায়ী কি হচ্ছে, যে ওই ধাতুগুলোর যুগে কি হচ্ছে, আমাদের কর্মই হচ্ছে, যে উপান্যাধ্যাং বাস, উপ অনু আং, এই যে ভাং ভাং মানে যদি ভাঙা হয় যে উপ, তাহলে উপ অনু আং, আঙের আ থাকছে, যেহেতু নিয়টা হলন্তম সেই জন্য সেটা ডিলিট করে দেওয়া হয় আর কি, থাকে না, সেটা গ্রহণ হয় না। এরপরে যদি বস ধাতু থাকে তাহলে কি হচ্ছে, কর্ম হবে। তাহলে এই যে বনে করেনি, দেখুন বনম, সাধু বনম করেছে, তাই না? কিন্তু এইখানে আবার নিচে আবার দেখবেন যে রয়েছে সাধু বনে, এই যে বনে উপবসতি, তাহলে বনে না খেয়ে আছে। ঠিক আছে, মানে সেখানে উপপূর্ব বস ধাতুই আছে, তাহলে তো কি হওয়া উচিত ছিল, কর্মকারক হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কর্মকারক না হয় কি হয়ে যাবে, আমাদের কিন্তু অধিকরণ কারক হবে। ঠিক আছে, দেখুন ক্লিয়ার হলো কিনা বিষয়টা। আচ্ছা, একটু জানাবেন যে বুঝতে পারলেন কিনা। আচ্ছা,
এরপর আরেকটা সূত্র আছে, এটা পড়িয়ে দিই, এটা জাস্ট একটু মনে রাখার বিষয়, সহজ, খুব একটা মাথায় রাখার দরকার নেই। দুটো বিষয় মনে রাখবেন এই সূত্রে, হ্যাঁ, মানে এই সূত্রে বেশি গভীরে যাবেন না। এটা হচ্ছে অভিনিবেশ আসছে। এই সূত্রে কি বলছে, যে অভি এর পরে, মানে অভির পরে যদি নি পূর্বক, মানে অভি নি পূর্বক বীজ ধাতু থাকে, মানে এই উপসর্গগুলোর পরে, এই যে অভি একটা উপসর্গ, তো নি একটা উপসর্গ, এরপরে যদি বীজ ধাতু থাকে, তাহলে বীজ ধাতুর যোগে কি হচ্ছে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন এই একটা উদাহরণই দেয় পরীক্ষার সময়, যে সাধু স্থান মার্গম অভিনিবিশতে, মানে সাধু সৎ পথে আর কি যাচ্ছে, এগিয়ে চলেছে সৎ পথে। এবার হচ্ছে এখানে সাধু স্থান মার্গম, তাহলে সন মার্গে হওয়া উচিত ছিল, কারণ কি স্থানে, স্থানে কি হয়, যে সপ্তমী হয়, কিন্তু এখানে সন্মার্গম করেছে, কারণ কারণ হচ্ছে অভিপূর্বক নি পূর্বক বীজ ধাতু রয়েছে। যদি শুধু বীজ ধাতু থাকতো তাহলেও আমরা ধরে নিতাম যে এটা সন্মার্গে করা উচিত ছিল, কিন্তু অভি আছে উপসর্গ, নিয়েও দুটো উপসর্গই আছে, আবার হচ্ছে বীজ ধাতু আছে, সেই জন্য কিন্তু এখানে কি করা হয়েছে, যে দ্বিতীয়া করা হয়েছে। কিন্তু একটা উদাহরণে এই যে একটা শুধুমাত্র কিছু জায়গায় মানে এখানে বলা হচ্ছে যে পাপে অভিনিবেশ, এখানে কিন্তু পাপে পাপম হলো না, ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা শুধু মনে রাখবেন যে একটা উদাহরণ ব্যতিক্রম আছে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু সূত্রের অনেক কিছু, মানে যদি পড়েন এখানে লেখাই আছে অনেক কিছু, দেখতেই পাবেন। এখানে সহজ কথা হচ্ছে পাপমটা মানে পাপে কেন হলো, সেটা হচ্ছে মুন্ডক প্লুতির জন্য হয়েছে। মানে পাণিনির একটা নিয়ম আছে, মুন্ডক প্লুতি মানে হচ্ছে ব্যাঙের লাভ, ঠিক আছে, ব্যাঙের লাভ মানে হচ্ছে পাণিনির একটা স্বভাব আছে অনুবৃত্তি করে দেওয়া, মানে এই অনুবৃত্তি করা হয়েছে, এই সূত্রে অনুবৃত্তি করা হয়েছে, মানে কি আমি আগে বলে এসেছি, এবার কোন সূত্রে বলে এসেছি সেটা আমাদেরকে খোঁজা খুব চাপের হয়ে যায়, ঠিক আছে। তো এই রকম বিষয় বলছে, যে আমি একটা উদাহরণের মধ্যে বলছি, যে আমি সূত্রে বলে এসেছি যে পাপে অভিনিবেশ, এই সূত্র, এই উদাহরণটাতে কি হবে, এখানে কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে না, এখানে কিন্তু অধিকরণ সংখ্যা প্রাপ্ত হবে। তাহলে এইটুকু দুটো মনে রাখতে হবে, কি যে সাধু সন্মার্গম অভিনিবেশের সাথে এইখানে কি হবে, যে অভিপূর্বক নিপূর্বক বীজ ধাতুর যোগে কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে, আর এখানে কি করতে হবে, এখানে কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে না, ঠিক আছে, এটা সবসময় হয়ে যাচ্ছে, এটাই মাথায় রাখতে হবে। আচ্ছা, তো মোটামুটি আজকের ক্লাস এগুলোই থাকবে, মানে কর্মকারকের যে মেন বিষয়ের সূত্র সেগুলো কিন্তু আজকে পড়ানো হলো, ঠিক আছে। এরপর হচ্ছে কর্মকারকের বিভক্তির কিছু সূত্র আছে, কারণ কর্মকারকটা যেহেতু অনেকটা বড় এবং বোঝারও রয়েছে, সেহেতু কিন্তু একদিনে দুটো পড়ানো সম্ভব না। তো সেই জন্য কিন্তু কর্মকারকের যে মেন সূত্র সেটা একটু পড়ানোর চেষ্টা করলাম, মানে যতটা আর কি ধীরে ধীরে একটু বোঝা যায়, কারণ হচ্ছে তাড়াহুড়ো করলেই কিন্তু সে মাথার উপর দিয়ে skip, মানে এমনিতেও যারা নতুন পড়বে তারা তো মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যারা একটু টাচ আছে তারা একটু বুঝে যাবে আর কি, আর যখন উদাহরণ প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে বিষয়টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে ক্লাস মোটামুটি এটুকুই থাকলো, যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি কর্মকারকের যে উদাহরণগুলো আসে মোটামুটি পরীক্ষার সময় সেগুলো আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো একটা পিডিএফ করে মোটামুটি কারক যে মেন সূত্রগুলো আসছে সেগুলো ওইভাবে পাঠিয়ে দেবো, আর সালে যেগুলো এসছে ওইগুলোর উপর পাঠিয়ে দেবো, আশা করি দেখবেন যে ওখান থেকে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে এইখান মানে এই পর্যন্ত থাকবে আর কি। ঠিক আছে, তাহলে ক্লাসটি আজকে এইটুকুই রাখছি, সকলকে শুভরাত্রি।